আজকের এই ক্লাসটি তোমাদের রেকর্ড দেওয়া হচ্ছে। তো এই ক্লাসটি সম্পূর্ণ একটা অন্যরকম ক্লাস। তোমাদের রেকর্ড ক্লাসটি দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটি যে এমন ভাবে করা হচ্ছে যাতে তোমাদের সম্পূর্ণ বিষয়টি পর্যালোচনা হয়ে যায়। আর এই ক্লাসটির পিডিএফ এর জন্য তোমরা আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে। এছাড়াও আমার ডাইরেক্ট আমাকে নাম্বারে মেসেজ করে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারো, ঠিক আছে? এই ক্লাসটি তোমরা দেখলে বুঝতে পারবে যে একটা চ্যাপ্টারের উপর প্রশ্নগুলো কিভাবে আলোচনা করা হয়েছে এবং সেই চ্যাপ্টারটা থেকে কিভাবে এমসিকিউ এর মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে ডিটেলস আলোচনা করা হয়েছে। চলো, আর কথা না বাড়ি আমরা চলে যাই মূল ভিডিওতে, ঠিক আছে? তো আজকের প্রথম প্রশ্ন যেটা রেখেছি আমি, সেই প্রশ্নটি হলো 1 নম্বর প্রশ্ন, যে স্বরাজ কথাটি সর্বপ্রথম চয়ন করেন কে? স্বরাজ কথাটি সর্বপ্রথম চয়ন করেন কে? না, স্বামী দয়ানন্দ সরস্বতী। কি বললাম? স্বামী দয়ানন্দ সরস্বতী। এই স্বামী দয়ানন্দ সরস্বতী হিন্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে ব্যবহারের পথ দেখান। কি বললাম? স্বামী দয়ানন্দ সরস্বতী হিন্দি ভাষাকে হিন্দি ভাষাকে জাতীয় ভাষা জাতীয় ভাষা হিসাবে ব্যবহারের পথ দেখান। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল এইটুকুর মধ্যে? যে স্বরাজ কথাটি প্রথম চয়ন করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে? তিনি হিন্দি ভাষাকে জাতীয় ভাষা হিসাবে পথ দেখান। 2 নম্বর প্রশ্ন, পরিব্রাজক গ্রন্থটির রচয়িতা কে? তোমরা প্রথম 2-3টি প্রশ্ন দেখো, তাহলেই বুঝতে পারবে ক্লাসটির গুরুত্ব কতটা। পরিব্রাজক গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। অপশন সি, স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ কি করছেন? শুধু যে পরিব্রাজক সেটা না, এছাড়াও এছাড়াও তোমার যে সমস্ত গ্রন্থগুলি যেমন আলোচনা করা যেতে পারে, বর্তমান ভারত। কি বললাম? বর্তমান ভারত। 2 নম্বর, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, সরি, প্রাচ্য পাশ্চাত্য বিতর্কটা আলাদা জিনিস, ঠিক আছে? তারপরে তোমার পরিব্রাজক বললাম, ভাববার কথা, রাজ্য, ঠিক আছে? তারপরে রাজযোগ, তারপরে কর্মযোগ প্রভৃতি গ্রন্থ তিনি রচনা করেন। তাহলে আমি কি একটা প্রশ্নের মাধ্যমে আমি সমস্তটা তোমাদের কাছে আলোচনা করার চেষ্টা করলাম। তারপরে 2 নম্বর, 3 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম গানটির রচয়িতা কি? আমরা সকলেই জানি বন্দে মাতরম গানটির রচয়িতা হচ্ছে কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার দেখো ক্লাসটি গুরুত্ব এবার তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে বঙ্কিমচন্দ্র কি করেছিলেন? বন্দে মাতরম এই গানটি রচনা করেছিলেন, ঠিক আছে? এই গানটি রচনা কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র, ঠিক আছে? এই যে এটা কোথায় কোথায় পাওয়া যায় বঙ্কিমচন্দ্রের? আনন্দমঠ উপন্যাস। কি বললাম? আনন্দমঠ, আনন্দমঠ উপন্যাসে, আনন্দমঠ উপন্যাসে, ঠিক আছে? এটি এটি এখানে এটি বলতে এই বন্দে মাতরম গানটি, এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেবে। 1896 সালে, কত সালে বললাম? 1896 সালে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বার্ষিক অধিবেশন, বার্ষিক অধিবেশন কোথায় হয়? 1896 সালে কলকাতা। কোথায় হয়? না, কলকাতা। এই কলকাতাতে কি হয়েছিল? এই জাতীয় সঙ্গীত হিসাবে বন্দে মাতরম গানটিকে নেওয়া হয়েছিল। এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন, মানে এই সভায়, মানে 1896 সভাপতি হন রহমত উল্লাহ, রহমত উল্লাহ
রহমাতুল্লাহ এম সাহানী, রহমাতুল্লাহ এম সাহানী। তোমরা তোমরা হয়তো দেখবে এখানে, তোমরা শুধু এম সাহানিটাই দেখতে পাবে হয়তো বিভিন্ন বইয়ে, কিন্তু এর পুরো নামটা যদি আমরা ধরি, রহমতুল্লাহ এম সাহানি, ঠিক আছে, পুরো নামটা। ঠিক আছে, এর পরেও এই যে বন্দে মাতরম এই গানটি সুর দান করেন কে? বললাম, সুর দান করেন, সুর দান করেন, সুর দান করেন যদুনাথ ভট্টাচার্য। কি বললাম? যদুনাথ ভট্টাচার্য, যাকে তোমরা যদুনাথ ভট্টাচার্য, যাকে তোমরা যদু ভট্ট বলেও জেনে থাকো, যদু ভট্ট বলেও জেনে থাকো, ঠিক আছে। তারপরে এই গ্রন্থ থেকে আর কি জানা যায়? এই গ্রন্থ থেকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে জানা যায়। যাক, এগুলো এর থেকে আলাদা করে দিই, তাহলে ভালো হবে। সুরদান করে হলো, তাহলে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে জানা যায়। এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের জনক কে ছিলেন? দেবী চৌধুরানী, ভবানী পাঠক, ঠিক আছে, বিভিন্ন ব্যক্তি ছিলেন। তারপর বিশ্বে ডাকাত বা বিশ্বনাথ সর্দার। এছাড়াও এই যে এই আনন্দমঠ, আনন্দমঠকে কি বলা হয়েছে? স্বদেশ প্রেমের গীতা। কি বলা হয়? স্বদেশ প্রেমের গীতা। দেখো, আমি ক্লাসটা এমন ভাবে করাচ্ছি, যদি কেউ শুধু পিডিএফটা সংগ্রহ করে, সে ক্লাসটি কিছু বুঝতে পারবে না। যদি কেউ ক্লাসটি দেখার পর তারপরে পিডিএফটা নেয়, সে সবকিছুই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এইটুকুর মধ্যে আমরা কি জানতে পারলাম? যে এই বন্দে মাতরম গানটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসে এই বন্দে মাতরম গানটি পাওয়া যায়। এই গানটি 1896 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বার্ষিক অধিবেশন হয় কলকাতায়। দেখো, তাহলে পরীক্ষা আসতে পারে যে কোন অধিবেশনে এই বন্দে মাতরম গানটিকে নেওয়া হয়েছিল? 1896 এর কলকাতা অধিবেশন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের হয়ে গেল, তোমাদের জন্য এটাও মনে রাখতে হবে। বা দেখো, এই সালে কোথায় হয়? কলকাতায়। তাহলে সভাপতি কে ছিলেন? এম সাহানি। সুরদান করেন যদুনাথ ভট্ট বা যদু ভট্ট। এখানে কোন এই বন্দে মাতরম গানের সুরদান করেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে জানা যায়। এছাড়াও এছাড়াও স্বদেশ প্রেমের গীতা বলা হয়। কি বলা হয়? স্বদেশ প্রেমের গীতা। এটা এটা তোমার একটু মাথায় রাখবে, ঠিক আছে। পরের প্রশ্ন, যে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অধিবেশনে জনগণ মন অধি, এখানে জনগণ মন অধি ডট ডট আছে তো, মন অধি গানটি গাওয়া হয়। জনগণ মন অধি গানটি গাওয়া হয়। যাক, এই গানটা এটা ইয়ে হয়ে গেছে, যাক, গানটি গাওয়া হয়। এটা কোন অধিবেশনে বলো তো? 1911, 1911 অধিবেশনে, জাতীয় কংগ্রেসের অধিবেশনে। সাল তারিখটা ছিল যদি আমি বলি, 27শে ডিসেম্বর। কি বললাম? সাতাশে 27শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর, ঠিক আছে। এই সময় কোথায় অধিবেশনটি কোথায় হয়েছিল? না, কলকাতায়। কোথায় হয়েছিল? কলকাতায়। অধিবেশনটি কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল। এটাও তোমরা মনে রাখবে, পরীক্ষা আসতে পারে 1911 সালে অধিবেশন কোথায় হয়েছিল, তখন তোমরা উত্তর দেবে কোথায়? যে না, কলকাতায় হয়েছিল। কি বললাম, বোঝাতে পেরেছি তোমাদেরকে? ওকে, ক্লিয়ার? তাহলে এই গানটি প্রথম গাওয়া হয়। এই যে গানটি, এই গানটির কটি স্তবক আছে? এই গানটির মোট 5টি স্তবক আছে। কি বললাম? একটা অন্য একটা স্লাইড নেই। এই জনগণ মন অধি গানটির মোট স্তবক আছে, মোট স্তবক, মোট স্তবক, মোট স্তবক 5টি, 5টি। আমরা যে স্তবকটি গাই, সেটা হচ্ছে প্রথম স্তবক। কি বললাম? প্রথম স্তবক, ঠিক আছে। এই গানটির সময় লাগে 52, প্রথম স্তবকটি করতে সময় লাগে 52 সেকেন্ড। কত সেকেন্ড? 52 সেকেন্ড। প্রথম তত্ত্ববোধিনী পত্রিকায়, প্রথম প্রকাশিত হয় কোথায়? না, তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। প্রথম
প্রকাশিত হয়? তত্ত্ববোধিনী পত্রিকায়। তত্ত্ববোধিনী পত্রিকায়। এটার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখবে। এই যে বন্দে মাতরম এই গানটি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট তথ্য, সেটা তোমরা মনে রাখবে যে বন্দে মাতরম গানটি 1950 সালে, কত সালে বললাম? 1950 সালে। 1950 সালে 24শে জানুয়ারি, কবে বললাম? না, 24শে জানুয়ারি সাংবিধানিক সভায়, সাংবিধানিক সভায়, সাংবিধানিক সভায় জাতীয় গান হিসেবে প্রস্তাবিত হয়। কি বললাম? জাতীয় গান হিসাবে, গান হিসাবে প্রস্তাবিত হয়। তাহলে কতগুলো তথ্য। যদি আমরা বলি জাতীয় গান কোনটা, তখন হয়ে যাবে জনগণ মন অধি। জাতীয় গীত সঙ্গীত কোনটা, তখন হয়ে যাবে বন্দে মাতরম। এইখান থেকে আমরা কত কিছু জানতে পারলাম। এটি রচয়িতা হচ্ছেন কে? এটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কি বললাম? রবীন্দ্র রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর। যে রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, আমি তোমাদের কতটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমরা আহ ভিডিও ডেসক্রিপশন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাবে। তোমাদের অফলাইন যদি কেউ ক্লাস করতে চাও, বেথুয়া বা তার আশেপাশে থাকলে 1 সপ্তাহ ফ্রি ক্লাস করতে পারো। তোমাদের যদি ভালো লাগে তারপরে তোমরা আসবে। ঠিক আছে? এছাড়া অঙ্ক, রিজনিং এবং সম্পূর্ণ জিকে পার্টটি করানো হয় এখানে। বেসিক থেকে একবারে শেখানো হয়। রিজনিং এবং জিকে তো কোনো ব্যাপারই না, জিকে তোমরা ক্লাসই জানো। যদি এমসিকিউ এরকম হয়, ব্যাখ্যাটা কেমন কেমন করানো হতে পারে তোমরা একবার চিন্তা করো। সমস্ত জিকে ব্যাকরণ গুলো হয়, এবং বিশেষ করে পিওআইকিউর উপর গুরুত্ব দেওয়া হয়। উইকলি একদিন করে, সপ্তাহে একদিন। এটা মাথায় রাখবে তোমরা। পরের প্রশ্ন, বাংলার ছাপার অক্ষর তৈরি করেন কে? বাংলার ছাপার অক্ষর তৈরি করেন কে? বাংলার ছাপার অক্ষর তৈরি করেন চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স। কি বললাম? চার্লস উইলকিন্স। ঠিক আছে? এখানে একটা তথ্য মনে রাখবে। হ্যাল হেডের বাংলা ব্যাকরণ বইটি প্রথম ছাপা হয়। এটা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বই কি? হ্যাল হেডের, হ্যাল হেডের, হ্যাল হেডের বাংলা ব্যাকরণ বইটি প্রথম ছাপা হয়। কি বললাম? বোঝাতে পেরেছি? এখানে তোমাদের অনেক তথ্য দেওয়ার আছে। কি বললাম? এখানে তোমাদের অনেক তথ্য দেওয়ার আছে। যেমন ধরো, আমি একটা নিউ স্লাইড নিয়ে নিই। স্লাইডটা রেডি করতে তো আমাকে একটু, কারণ এখানে অনেক তথ্য তোমাদের বলতে হবে। তো তোমরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। যারা রেকর্ড দেখছো, মানে এটা রেকর্ডই দেখতে পাবে, লাইভ ক্লাস এটা হচ্ছে না যেহেতু। মানে কেমন লাগছে অবশ্যই জানাবে ভিডিও ডেসক্রিপশনে। দেখবে ভিডিও হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক আছে, কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে। ঠিক আছে? চলো, এখানে এখানে তোমাদের দেখতে হবে। এখানে যে তথ্যটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটি তথ্য, সেটা মনে রাখবে। যে কি না, কালিটা চেঞ্জ করে দিই, রেড কালি, রেড করে দিই, ভালো লাগবে লেখাটা দেখতে। যে কি, বাংলা গদ্য সাহিত্যের ভিত্তি স্থাপন করেন শ্রীরামপুর, শ্রীরামপুরের বিদেশি ধর্মপ্রচারক উইলিয়াম কেরি। কি বললাম? বাংলা গদ্য সাহিত্যের, ভিত্তি স্থাপন করেন
স্থাপন করেন উইলিয়াম কেরি। উইলিয়াম উইলিয়াম কেরি, ঠিক আছে। তারপরে এই উইলিয়াম কেরি, এই উইলিয়াম কেরি সম্পর্কে যদি আমরা জানতে চাই, একটা কথা মনে রাখবে, উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের, কি বললাম, ফোর্ট উইলিয়াম কলেজের, উইলিয়াম কলেজের প্রথম বাংলার অধ্যাপক, প্রথম বাংলার অধ্যাপক, ঠিক আছে। তারপরে এই উইলিয়াম কেরি 1801 সালে, কত বললাম, 1801 সালে বাংলা ব্যাকরণ, তারপরে 1815 সালে ইংরেজি ভাষার অভিধান রচনা করেন। ইংরেজি ভাষার অভিধান রচনা করেন, অভিধান রচনা করেন, রচনা করেন। তাহলে এখানে তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আশা করি তোমরা দেখতে পেয়েছো। এরপরেও আরো, এখানেই শেষ নয়, এখানেই আমি তোমাদের বলছি, আমি যখন তথ্য দিচ্ছি এখানেই শেষ হচ্ছে না। এছাড়াও যদিও আরো অনেক তথ্য আছে, আমি তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো সেটা বলছি। রাজা রামমোহন রায়কে আধুনিক বাংলা সাহিত্যের জনক বলা হয়। কি বললাম, রাজা রামমোহন রায়। বাংলা যখন শুরু হয়ে যাবে, বাংলা যতগুলো ইম্পর্টেন্ট আমি বলে দেওয়ার চেষ্টা করব বাংলা সাহিত্য থেকে। রাজা রামমোহন রায়, রামমোহন রায়কে আধুনিক বাংলা সাহিত্যের জনক বলা হয়। আধুনিক বাংলা সাহিত্যের, সাহিত্যের জনক বলা হয়, এটা মনে রাখবে। তারপরে যদি আমি আরো তথ্য দেখি, তারপরে যদি আমি আরো, রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলেছেন। বললাম বাংলা ভাষার, বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী, যথার্থ শিল্পী বলেছেন, ঠিক আছে। তারপরে আধুনিক বাংলার গদ্য, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কবি, যেমন রাখবে, আধুনিক বাংলা সাহিত্যের, আধুনিক বাংলা সাহিত্যের, যদি কেউ শুধু পিডিএফ জোগাড় করো, দেখবে কিছুই বুঝতে পারছো না। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কবি ঈশ্বর গুপ্ত, ঠিক আছে। তারপরে প্যারীচাঁদ মিত্র, কি বললাম, প্যারীচাঁদ মিত্রের, প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল, আলালের ঘরে দুলাল, দুলাল বাংলা ভাষার প্রথম উপন্যাস, বাংলা ভাষার প্রথম উপন্যাস, ঠিক আছে। তো আমি তোমাদের যতটা পারছি তথ্য দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগছে।
ওয়েট ওয়েট, চলো। তারপরে এই প্যারেচাঁদ মিত্রের ছদ্মনাম তোমাদের বলে দিচ্ছি, টেকচাঁদ ঠাকুর। কি বললাম? টেকচাঁদ, টেকচাঁদ ঠাকুর। ঠিক আছে, কি বললাম? বোঝা বোঝা গেছে? রামনারায়ণ তর্করত্নের, কি বললাম? রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব, কুলীন কুল সর্বস্ব নাটকটি, নাটকটি বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ নাটক, বাংলার প্রথম পূর্ণাঙ্গ নাটক, পূর্ণাঙ্গ নাটক। কি বললাম? ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। চলো, এর আগেও কিছু তথ্য আমি তোমাদের আরো কিছু দিয়ে দিচ্ছি, কিছু তথ্য যেটা মাথায় রাখবে সব সময়। এই সময়, কি বললাম, এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যখন জাতীয়তাবাদের বিকাশ ঘটছে, তখন এক রবীন্দ্রনাথের বিখ্যাত একটা লেখক ঘরে বাইরে, কি বললাম? ঘরে বাইরে, ঘরে বাইরে, এটা কখন রচিত হয় বলতো? ঘরে বাইরেটা বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। কি বললাম? বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে, প্রেক্ষাপটে রচিত হয়। গোড়া, রবীন্দ্রনাথেরই গোড়া, রবীন্দ্রনাথের গোড়া। তারপরে 4 অধ্যায়, এগুলো সব এই সময়। 4 অধ্যায়, এই 3টি গ্রন্থই এই জাতীয়তাবাদের বিকাশের সময় হয়েছিল। রচনাকার কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। কি বললাম? বোঝা গেল? এছাড়াও ইন্ডিয়ান, এই সময় বিখ্যাত একটা গ্রন্থ ছিল ইন্ডিয়ান ইকোনমি। কি বললাম? ইন্ডিয়ান ইকোনমি, এটা কে ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে। কি বললাম? মহাদেব, মহাদেব গোবিন্দ রানাডে, গোবিন্দ রানাডে। ঠিক আছে। মানিক ভট্টাচার্য, সরি, হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়, সরি, মানিক ভট্টাচার্য বলছি। মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের, মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই চিহ্ন, চিহ্ন, এটা রচিত হয় রশিদ আলী দিবসের একটা নগ্ন রূপ তুলে ধরা হয় এটার মাধ্যমে। রশিদ আলী দিবস, কলকাতায় সেই রশিদ আলী দিবসের, রশিদ আলী দিবস, আলী দিবসের নগ্ন রূপ তুলে ধরা হয়, নগ্ন রূপ তুলে ধরা হয়। ঠিক আছে, এইটুকু তোমরা মনে রাখবে। এছাড়া, ঠিক আছে, এখন এই পর্যন্ত এইটুকুই থাক। ঠিক আছে, আমরা অনেকটা ব্যাখ্যা করেছি, দেখো তোমাদের একটা দুটো তিনটে স্লাইড পুরো, এই একটা প্রশ্ন করতে গিয়ে আমি 3টে স্লাইড ব্যাখ্যা তোমাদের করে দিলাম। ঠিক আছে, এই পুরো পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। প্রথম পাকিস্তানের দাবি জানান কে? প্রথম পাকিস্তানের দাবি জানান চৌধুরী রহমত আলী। কি বললাম? চৌধুরী, চৌধুরী রহমত আলী। এটা মনে রাখবে, অপশন বি, চৌধুরী রহমত আলী। সালটা কত সাল ছিল? 1933 সাল। কত বললাম? 1933 সাল, জানুয়ারি মাসে। এটা মনে রাখবে। ঠিক আছে, পরের প্রশ্ন। রাজপুত জীবন সন্ধ্যা, রাজপুত জীবন সন্ধ্যা গ্রন্থটির লেখক কে? রাজপুত জীবন সন্ধ্যা গ্রন্থটির লেখক হচ্ছেন রমেশ চন্দ্র দত্ত। কি বললাম? রমেশ চন্দ্র দত্ত। এছাড়াও, এছাড়াও তিনি আরো লিখেছেন একটি বিখ্যাত গ্রন্থ, মহারাষ্ট্রের জীবন প্রভা। কি বললাম? মহারাষ্ট্রের, মহারাষ্ট্রের জীবন প্রভা, জীবন প্রভা।
তাহলে যে কোনো একটা দেখা গেল রাজপুত জীবন সন্ধ্যাও দিতে পারে মহারাষ্ট্রের জীবন প্রবাহ। এটা হয়েছে শিবাজীর নেতৃত্বে যে মোগলদের যে ইয়েটা কি বলে মোগলদের যে আক্রমণ, সেই আক্রমণের কাহিনী তুলে ধরা হয়েছে, ঠিক আছে, শিবাজি দ্বারা। তাহলে মুসলিম লীগের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? মুসলিম লীগের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? এটা তোমাদের আশা করি তোমরা পারবে। এটা বলে চৌধুরী রহমত আলী, মোহাম্মদ আলী আলী জিন্নাহ, হালিকে এবং খান আব্দুল গফর খানকে। এটা অবশ্যই কবি হালিকে, উনি একজন কবি ছিলেন, ঠিক আছে, যে মুসলিম সমাজ নবজাগরণের অগ্রদূত বলা হয়। এই সময় তোমাদের আরেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের এই বলা হয়নি, হয়তো আমি ভুলে গেছি, পরের স্লাইডে আমি কখনো বলে দেবো তোমাদের। তো সেখানে যেমন কালিদাসের বিভিন্ন লেখা গ্রন্থ এগুলা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। এছাড়াও যেমন মালবিকাগ্নিমিত্রম, তারপর অভিযান শকুন্তলম, ঠিক আছে, এগুলো থেকেও কিন্তু অনুপ্রাণিত হয়েছিল আমাদের ভারতের যে জাতীয় মুভমেন্ট ছিল সেই সময়, ঠিক আছে। পরের প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে জারি হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয় 1876 সালে 14ই মার্চ। কত সালে বললাম? 1876 সালে 14ই মার্চ। এটি জারি করেন কে? এটি নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন বড়লাট, কি বললাম, বড়লাট, বড়লাট নর্থ ব্লু, নর্থ ব্লু, ঠিক আছে। এবার এটার সম্পর্কে যদি আমি জেনে নিই প্রথমে, তাহলে প্রথম এটা 1876 সালে, কত বলো, 1876 সালে 19শে ফেব্রুয়ারি, 19শে ফেব্রুয়ারি গ্রেট ন্যাশনাল থিয়েটার, কি বললাম, গ্রেট, গ্রেট ন্যাশনাল থিয়েটার, থিয়েটারে দুটো নাটক, একটা নাটক হচ্ছিল, জগদানন্দ ও যুবরাজ, জগদানন্দ, জগদানন্দ ও যুবরাজ, এই নাটক বন্ধ করে দেওয়া হয়, যুবরাজ বন্ধ করা হয়, বন্ধ করা হয়। এটা ফেব্রুয়ারি, আর আইনটা হয়েছিল মার্চে, তো 14ই মার্চ, ঠিক আছে, তার আগেকার ঘটনা এটা, এটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে বন্ধ করা হয় সেই বছরেই, বন্ধ করা হয় কি বলতো, সেই মাসেই, ফেব্রুয়ারি মাসেই বন্ধ করা হয় হনুমান চরিত, কি বললাম, হনুমান চরিত, ঠিক আছে। তারপরে 4ই মার্চ, 4ই মার্চ, 4ই মার্চ উপেন্দ্রনাথ রচিত, উপেন্দ্রনাথ, উপেন্দ্রনাথ রচিত, রচিত সুরেন্দ্র বিনোদিনী, কি করলাম, সুরেন্দ্র বিনোদিনী, 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 এই যে নাটকটা কি করা হয়, বন্ধ করা হয়। এবং শুধু বন্ধই করা হয়নি, শুধু বন্ধই করা হয়নি, এবং বন্ধ করার পাশাপাশি অমৃতলাল বসু, অমৃতলাল বসু, উপেন্দ্রনাথ, অমৃতলাল বসু, উপেন্দ্রনাথ, উপেন্দ্রনাথ সহ, মোট 8 জনকে, মোট 8 জনকে, 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ, পুলিশ গ্রেপ্তার করে, ঠিক আছে, এগুলো বোঝা গেল। আরেকটা কথা এখানে তোমার এটা, এটা এখানেই শেষ করে দিই এটাকে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এই প্রথম, এই সবর হয় মানে কি বলবো ওটাকে, প্রথম যে প্রতিবাদ তুলে তুলে ধরে বা এর সঙ্গে তুলে ধরে, এই যে এর সম্পর্কে বলতে কি, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন সম্পর্কে, বেঙ্গলি, বেঙ্গলি ও সাধারণী পত্রিকার মাধ্যমে, সাধারণী পত্রিকা, ঠিক আছে। এই বছরই আর একটা কাজ হয়েছিল, এই দিন, সেটা হচ্ছে কি, সরি এই বছর, তার পরে 2 বছর পরে সেম ডেটে, আগেটা কি 1876 সালে, দেখি 1876 সালে 14ই মার্চ, সেম বছরই মানে তার 2 বছর পরে সেম ডেটে, বললাম 1878, 14ই মার্চ, কি হয়েছিল বলতো, ন্যাপটা দেশীয় ভাষা সংবাদপত্র আইন, দেশীয় ভাষা, দেশীয় ভাষা সংবাদপত্র আইন, সংবাদপত্র আইন, যেটাকে আরো আরেক জায়গায় পড়ছিল, সেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এটাও কে, এটা আগেরটা কে, লর্ড নর্থ ব্রুক, আর এটা ছিলেন লিটন, লর্ড লিটন, কি বললাম, লর্ড লিটন, যে কারোর কাছে
কি করতে, কোনো সংবাদপত্রকে কিছু করতে গেলে তার খসড়া আগে কোথায় জমা দিতে হবে? সরকারের কাছে জমা দিতে হবে। ঠিক আছে? একে গেজিং অ্যাক্ট বলা হয়। এটাকে কি বলা হয়? গেজিং অ্যাক্ট। গেজিং অ্যাক্ট বা আরেক নাম হচ্ছে শ্বাসরোধক আইন। ঠিক আছে? প্রথম বন্ধ হয় যে গ্রন্থটি প্রথম বন্ধ হয় সোমপ্রকাশ। কি বললাম? সোমপ্রকাশ ও সহচর। সহচর এই গ্রন্থ দুটি প্রথম কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এরপরে আরেকটা ছিল যেটা 1878 সালে চালু হয়েছিল, সেটা তোমাদের ইম্পর্টেন্ট, সেটাও বলে দিচ্ছে এই ভিডিওর এই স্লাইডে। অস্ত্র আইন। কি বললাম? অস্ত্র আইন। অস্ত্র আইন, এটা লর্ড লিটন। কি বললাম? লর্ড লিটন। ওকে। তো আস্তে আস্তে আমি তোমাদের এই যে যতটা পারলাম এমসিকিউ করানোর মধ্য দিয়ে প্রত্যেকটা প্রশ্ন আমি ব্যাখ্যামূলক ভাবে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর কমেন্টে অবশ্যই জানাবে, একটু শেয়ার করে দেবে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর তোমাদের আমি আগেই বলেছি যে অফলাইন ক্লাস যদি কেউ করতে চাও, প্রথম 1 সপ্তাহ সম্পূর্ণ ফ্রি ক্লাস, এবং অঙ্ক রিজনিং সম্পূর্ণ বেসিক থেকে শেখানো হবে। ঠিক আছে? এবং জিকেও সম্পূর্ণ, জিকে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ, এবং বিগত বছরের পরীক্ষা এবং প্র্যাকটিস সেট করার জন্য প্রতি সপ্তাহে একটা এক্সট্রা দিন করে দেওয়া হয়। ঠিক আছে? তো চলো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরে কোনো এক ভিডিওতে। আজকে এই পর্যন্তই রাখছি।